নমস্কার। এখন আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে মানুষের খাদ্য নামে যে অধ্যায়টি আছে, আজ আমরা এখানে ভিটামিন আর এখানে এই খনিজ মৌল এবং জল এই তিনটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগে দুটি পার্টে আমি তোমাদের এই মানুষের খাদ্য যে অধ্যায়টি আছে এখানে শর্করা, প্রোটিন আর লিপিড এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কোন কোন খাদ্যগুলি থেকে আমরা শর্করা, প্রোটিন আর লিপিড পেয়ে থাকি এবং এগুলি আমাদের শরীরে কি কি উপকার করে, আর যদি আমাদের শরীরে এই শর্করা, প্রোটিন, লিপিড বেশি পরিমাণে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি ক্ষতি হতে পারে এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম। আর এই সকল বিষয়গুলি থেকে কি কি ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তার অ্যান্সারগুলি বা তোমরা কিভাবে লিখতে পারো সে সম্পর্কে আমরা দেখেছিলাম। আর তার আগে আমি তোমাদের এখানে এই বইয়ের এই ভৌত পরিবেশের মধ্যে তাপ, আলো, চুম্বক এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আমাদের এই পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। যেখানে এই চুম্বক অধ্যায়টির পৃথিবী যে বিরাট বড় একটি চুম্বক তার আগে পর্যন্ত আমাদের আলোচনা করা হয়ে গেছে। পরবর্তীগুলো আমরা করতে থাকবো, তবে আমি এখানে এই মানুষের খাদ্য এদিকে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? তো কেউ যদি তোমরা এই ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজ আমরা এখানে মানুষের খাদ্য এই অধ্যায়টি আলোচনা করার আগে ফার্স্ট আমরা এই ভিটামিন সম্পর্কে একটু জেনে নিই। যে ফার্স্ট আমাদের ভিটামিনের খোঁজ কিভাবে এলো, ভিটামিনটা আমরা কিভাবে জানতে পারলাম যে ভিটামিন আছে বলে। তো সে সম্পর্কে এখানে একটি গল্প করে লেখা আছে, তোমরা নিজেরাই পড়লে হয়তো জানতে পারবে, তো তবু আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, আজ থেকে প্রায় 500 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে স্কার্বি নামে একটি রোগের খুব প্রচলন ছিল, যে রোগটির কারণে জাহাজের নাবিকরা মারা যেতেন। আর সেই কারণে জাহাজের নাবিকরা যাতে এই স্কার্বি রোগটির কারণে মারা না যায় তার জন্য তাদের কমলালেবু খেতে দিত, বা কমলালেবু জাতীয় বিভিন্ন টক জাতীয় যে ফলগুলি আছে সেগুলি খেতে দিতেন, ঠিক আছে? তাহলে কি দেখলাম যে আজ থেকে 500 বছর আগে ইউরোপ দেশে স্কার্বি নামে একটি রোগের প্রচলন ছিল, আর এই রোগে জাহাজের অনেক নাবিকরাই মারা যেতেন। আর তাদের যাতে এই নাবিকদের যাতে এই রোগটি না হয় তার জন্য তাদের কমলালেবু ও অন্যান্য টক জাতীয় ফল খেতে দেওয়া হতো, ঠিক আছে? এবার বিজ্ঞানীরা ভাবলেন যে আমরা খাদ্য থেকে পাচ্ছি শর্করা, খাদ্য থেকে পাচ্ছি প্রোটিন, খাদ্য থেকে পাচ্ছি লিপিড, তাই এগুলি খাওয়ার পরেও যখন তাদের স্কার্বি হচ্ছে, আর স্কার্বিটি যদি কমলালেবু বা টক জাতীয় আমরা ফল থেকে পাই, তার মানে এখানে এই শর্করা, প্রোটিন, লিপিড ছাড়াও এই খাদ্যের মধ্যে এটি অন্য এক ধরনের কিছু আছে, যে কারণে এই রোগগুলি হাত থেকে রক্ষা পাচ্ছে, ঠিক আছে? এরপর 20 শতকের গোড়ার দিকে এসে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক ও হপকিন্স সিদ্ধান্ত করেন যে খাদ্যের মধ্যে যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আছে এটা ছাড়াও যে আরও একটি অভাবে আমাদের এই রোগটি হচ্ছে, এটির নাম হলো ভিটামিন। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় একটি কোশ্চেন আসে, এটি কোশ্চেনটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রথম ভিটামিনের খোঁজ কোন বিজ্ঞানী করেছিলেন, বা কোশ্চেনটিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু কথা হলো যে ভিটামিনের খোঁজ প্রথম কোন বিজ্ঞানী করেছিলেন, বা অনেকে দেখেছি যে অনেক জায়গায় দেখেছি যে কোশ্চেনটি থাকে যে ভিটামিনের আবিষ্কার কে করেছিলেন। তো কোশ্চেনটি যেভাবেই ঘুরিয়ে ফিরে আসুক না কেন অ্যান্সার হবে একটি, যে এখানে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক ও হপকিন্স এই দুজন কিন্তু বিজ্ঞানী ফার্স্ট এই ভিটামিনের খোঁজ পেয়েছিলেন, ঠিক আছে? এবার এই ভিটামিনগুলি আবার দু প্রকার হয়। এক প্রকার ভিটামিন যেগুলি ফ্যাটে দ্রাবীভূত হয়, ঠিক আছে, মানে ফ্যাটের মধ্যে যদি দেওয়া হয় সেই ভিটামিনগুলো গুলে যায়। আরেক ধরনের ভিটামিন আছে যেগুলি ফ্যাটে দ্রবীভূত হয় না, যেগুলি জলে দ্রবীভূত হয়। তো এই দুটির উপর ভিত্তি করে, মানে কিসের মধ্যে দ্রাব্য এর উপর ভিত্তি করে ভিটামিনকে দুভাগে ভাগ করা হয়েছে। যেগুলি তেলে গুলে সেগুলি তো দেখতেই পাচ্ছ এখানে A, D, E, O, K, আর যেগুলি জলে গুলে সেগুলো তো দেখতে পাচ্ছ এখানে B কমপ্লেক্স আর C, এই দুটি ভিটামিন। এবার এখানে কারো কারো দেখেছি যে মনে থাকে না যে কোনগুলি আমাদের তেলে গুলে আর কোনগুলি আমাদের জলে গুলে হয় ভিটামিন। তাদের জন্য মনে রাখার জন্য একটি ট্রিক বলে দিচ্ছি। দেখো, এখানে আছে A, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, আর এখানে আছে কে। তো আমরা যদি ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী ধরি তাহলে আমাদের A, B, C, D, E এইভাবে আসছে। এবার দেখো, কেটি আমি পরে আসছি। এখানে আমাদের প্রথম তোমরা মনে রাখবে যে তেল আমাদের গাঢ়, তাহলে যেটি গাঢ় সেখানে আমাদের বেশি থাকবে, মানে আমাদের এখানে তেলেগুলি ভিটামিনগুলি বেশি। আর জল আমাদের পাতলা, তাহলে জলের মধ্যে কম থাকবে, তাহলে এখানে আমাদের বি আর সি। তাহলে তুমি প্রথমটিকে তেলের মধ্যে দিয়ে দাও, পরের দুটিকে তুমি জলের মধ্যে নিয়ে আসো। বাকি যেগুলি থাকছে তাহলে এখানে আমাদের ডি আর ই থাকছে। এবার এখানে আছে কে, তো আমার নামটি কি? আমার নাম হচ্ছে কাকলি বাইন। তাহলে তোমরা মনে রাখতে পারো যে লাস্ট আমাদের একটি ভিটামিনের নাম আছে যেটি ম্যামের নাম দিয়ে শুরু, তাহলে মনে থাকবে। জাস্ট আমি মজা করলাম আর কি কথাটা। তোমরা এটিকে মনে রাখতে পারো যে আমাদের আরও একটি ভিটামিন আছে কে।
ঠিক আছে। এবার এখানে আমাদের একটি টেবিলের মধ্যে আছে যে সকল ভিটামিনগুলি আমাদের তেলে বা ফ্যাটে গুলে যায় বা দ্রবীভূত হয়, সেই সকল ভিটামিনগুলি হচ্ছে কি A, D, E, O, K। আর এই সকল ভিটামিনগুলির কি কাজ, কোন কোন গুরুত্বপূর্ণ কাজ আমাদের শরীরে এগুলি করে থাকে সেগুলি এখানে লেখা আছে। দেখো যেমন আছে যে A ভিটামিন আমাদের চোখ, চামড়া, হাড়, দাঁত ও খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। ডি ভিটামিন আমাদের হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। ই ভিটামিন আমাদের ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে। কে ভিটামিন কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে। এবার এখানে একটি কথা হলো যে আমি আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে কোথাও যদি কেটে যায় তাহলে আমাদের রক্ত পড়া বন্ধ করে এক ধরনের প্রোটিন আছে, যে প্রোটিনটি দেখো এখানে আছে যে আমাদের রক্তের প্লাজমার মধ্যে আমাদের গ্লোবিউলিন ফাইব্রিনোজেন নামক এক প্রকার প্রোটিন থাকে, যে প্রোটিনটি আমাদের কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে সাহায্য করে। আবার এখানে আমরা দেখি যে এখানে লেখা আছে যে কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে আমাদের কে ভিটামিন। তাহলে তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে কে, তখন তোমরা কি অ্যান্সার লিখবে? তাই তো অনেকের মধ্যে কনফিউশনটা আসে যে আমরা দেখছি যে এই ভিটামিনের কথা বলা হয়েছে যে কে ভিটামিন কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে। আবার আমরা প্রোটিনের দেখলাম যে ফাইব্রিনোজেন আর গ্লোবিউলিন এই দুটি প্রোটিন আমাদের রক্ত পড়া বন্ধ করে। তো এক্ষেত্রে তোমাদের কোশ্চেনটি কিন্তু আমাদের এভাবে দেবে না, যদি তোমাদের দেয় এরূপ দিতে পারে যে কোন ভিটামিন কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে, তখন তোমরা লিখবে কে ভিটামিন। আর যদি বলা হয় যে কোন প্রোটিন কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে সাহায্য করে, তাহলে তোমরা ওই প্রোটিনের নামটি লিখে দিতে পারো, ঠিক আছে। বা তোমাদের এইভাবে যদি কোশ্চেনটি আসে কে ভিটামিনের কাজ কী, তখন তোমরা এটিকে লিখতে পারো। আবার যদি আমাদের প্রোটিনের নামটি বলা হয় যে এই প্রোটিনটির কাজ কী, তখন তোমরা বলতে পারো যে এই প্রোটিনটির কাজ কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে। এইভাবে তোমাদের কোশ্চেনটি হতে পারে, ঠিক আছে। তাহলে তো এই পেজ থেকে আমরা কি কি দেখলাম যে কি ধরনের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। প্রথমত ভিটামিনের খোঁজ কে করেছিলেন, তাহলে তোমরা বলতে পারো যে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক ও হপকিন্স প্রথম এই ভিটামিনের খোঁজ পেয়েছিলেন। আর এখানে দেখলাম যে ভিটামিন আমাদের কপ্রকার, দু প্রকার, একটি হলো তেলের দ্রব্য, আরেকটি হলো জলের দ্রব্য, তেল বা ফ্যাট, ঠিক আছে। আরেকটি হলো জলের দ্রব্য। আর যেগুলি জলের দ্রব্য সেগুলি আমাদের বি কমপ্লেক্স আর সি, আর যেগুলি তেলের দ্রব্য সেগুলি হলো এ, ডি, ই, কে। আর এখানে আমরা দেখলাম যে কোন ভিটামিন আমাদের কোন কাজগুলি করছে। এবার আমরা দেখে নেব যে আমাদের কোন কোন খাদ্যের মধ্যে আমরা এই ভিটামিনগুলো পেয়ে থাকি। এখানে দেখো তোমাদের ছবি করে দেওয়া আছে, তোমরা তো নিজেরাই এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের এ ভিটামিন পাওয়া যাচ্ছে এগুলি থেকে, ডি ভিটামিন পাচ্ছি আমরা এগুলি থেকে, ই ভিটামিন পাচ্ছি আমরা এগুলি থেকে, কে ভিটামিন পাচ্ছি আমরা এগুলি থেকে। তো এগুলি সবগুলি আমাদের কি, এগুলি সবগুলি আমাদের ফ্যাটি দ্রব্য। কি দেখলাম যে এই সকল ভিটামিনগুলি আমাদের ফ্যাটি দ্রব্য, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের একটি টেবিলে দেওয়া আছে উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস, কোন কোন উদ্ভিজ্জ উৎস থেকে আমরা এই ভিটামিনগুলো পেয়ে থাকি আর কোন কোন প্রাণীজ উৎস থেকে আমরা এই ভিটামিনগুলো পেয়ে থাকি। তো এখানে আমাদের বেশ কয়েকটি নাম দেওয়া আছে আর বাকি কয়েকটি ড্যাশ আছে। তো এখানে যেগুলি লেখা আছে সেগুলি তো তোমরা পড়ে নিতে পারবে, যেগুলি আমাদের এখানে ড্যাশ আছে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের উদ্ভিজ্জ উৎস এই পাকা আম, কুমড়ো, ডুমুর, ডাঁটা শাক, জিরা, জোয়ান, জলপাই, ধনেপাতা, নোটে শাক, তেল, ডাল, এগুলির সঙ্গে আমাদের হবে আমলকি, গুড় তোমরা লিখতে পারো, ঠিক আছে। এখানে দেখো গুড় আছে, আর তাছাড়া আমলকির মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে থাকি। আমলকি তোমরা খেয়েছো নিশ্চয়ই। আমলকি কেমন লাগে আমাদের খেতে? টক টক মতো লাগে না? তো টক জাতীয় খাদ্য, এগুলির মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন পাই। আর এটি যেহেতু উদ্ভিদ থেকে আসে তার জন্য এটি উদ্ভিজ্জ। এবার এখানে আছে আমাদের প্রাণীজ উৎস আমাদের কি কি আছে? মাংস, ঘি, ছানা, কাঁকড়া। তো এগুলি ছাড়াও আমরা ডিমের কুসুম থেকে পাই। দেখো ডিমের এই যে এখানে ডিমের এই যে সাদা অংশটি দেখতে পাচ্ছ, ডিমের সাদা অংশটিতে প্রোটিন থাকে, আর এই যে কুসুমে আমাদের ভিটামিন থাকে, ঠিক আছে। তো এখানে আমরা ডিমের কুসুম বলতে পারি, তারপরে মাখন বলতে পারি, সামুদ্রিক মাছ বলতে পারি, তারপরে কড লিভার অয়েল বলতে পারি। এগুলি আমরা বলতে পারি যেগুলি থেকে আমরা এই যে সকল প্রাণীজ উৎস থেকে আমরা এই ভিটামিন পেয়ে থাকি। এবার আমাদের এখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলের উপর আছে যে নিচের ক্ষেত্রগুলিতে কোন কোন ভিটামিনের সাহায্য নেবে, এই সমস্যাগুলি হলে সেক্ষেত্রে আমরা কোন কোন ভিটামিনের সাহায্য নিতে পারি, যার কারণে যে ভিটামিন নিলে আমাদের এই সমস্যাগুলি থেকে আমরা মুক্তি পাবো, ঠিক আছে। এখানে আছে আমাদের দেখো কি কি, এ, ডি, ই, কে। তো এ, ডি, ই, কে এগুলি আমাদের জলের দ্রব্য না তেলের দ্রব্য? একটু আমরা কি দেখলাম যে এগুলি আমাদের তেলে বা ফ্যাটি দ্রব্য ভিটামিন।
তো এখানে ফার্স্ট আছে আমাদের রাতে দেখতে কষ্ট হয়। তো রাতে দেখতে কষ্ট হয় মানে কি, রাতকানা। তো আমরা কি জানি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়। তাহলে যদি আমরা এখানে ভিটামিন এ যুক্ত খাদ্য খাই, মানে যেগুলি গাজর, তারপরে মনে করো ডিমের কুসুম, টমেটো, পাকা পেঁপে, তারপরে দুধ, এগুলি থেকে আমরা ভিটামিন এ পাই প্রচুর পরিমাণে, তাহলে আমরা বলতে পারি যে এখানে ভিটামিন এ এর সাহায্য নেব, এই সমস্যাটার জন্য ভিটামিন এর সাহায্য নেব। 2 আছে হাড়গুলো বাঁকা ও মেরুদণ্ড বেঁকে গেছে। দেখো আমরা কি জানি যে ভিটামিন ডি আমাদের কি হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে, তাই তো? ভিটামিন ডি আমাদের হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। তাহলে যেহেতু এখানে বলা আছে যে হাড়গুলো বাঁকা ও মেরুদণ্ড বেঁকে গেছে, মানে হাড়ের সমস্যা, তাহলে হাড়ের সমস্যা হলে আমরা কোন ভিটামিনের সাহায্য নেব? ভিটামিন ডি এর সাহায্য নেব। আর ডি পাওয়া যায় আমাদের কোথা থেকে? ডি পাওয়া যায় ডিমের কুসুম, মাছ, তারপরে দুধ, এগুলি থেকে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব ডি, আর এখানে আমরা লিখব এ, কারণ এ ভিটামিনের অভাবে রাতকানা হয়। রাতে দেখতে কষ্ট হওয়া মানেই রাতকানা, আর রাতকানা এ ভিটামিনের অভাবে। আর এখানে আমাদের ডি, এখানে আছে যে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না, মানে যদি ক্ষতস্থানে সহজে রক্ত জমাট না বাঁধে তাহলে সেক্ষেত্রে আমরা কোন ভিটামিন নেব? একটু আগে আমরা এখানে দেখলাম যে এই পেজে যে যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হতে সাহায্য করে কে ভিটামিন। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে যে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না, মানে তাহলে সহজে যাতে জমাট বাঁধে তার জন্য আমাদের কোন ভিটামিন নিতে হবে? ভিটামিন কে নেব আমরা এখানে, তাই তো? তাহলে এটি দেখলাম আমরা এ ভিটামিন নেব, এখানে ডি ভিটামিন, কারণ ডি ভিটামিন হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে, আর এখানে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে ভিটামিন, তার জন্য এখানে যেহেতু সহজে বাঁধে না তার জন্য আমরা এখানে কে নেব, ঠিক আছে? এবার আমরা দেখব জলের দ্রাব্য ভিটামিন, এগুলিতে আমি দেখলাম তেলের দ্রাব্য ভিটামিন। এবার আমরা দেখব যে জলের দ্রাব্য ভিটামিনগুলি আমরা কোথা থেকে পাই। জলের দ্রাব্য ভিটামিনগুলি কি? বি কমপ্লেক্স আর সি, তাই তো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলি, দেখো এখানে খাদ্য দেওয়া আছে, এই খাদ্যগুলি থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স আর সি ভিটামিন আমরা পেয়ে থাকি। তো এখানে আমাদের দেওয়া আছে যে জলের দ্রাব্য ভিটামিনের, দেখো এখানে খাদ্যের উৎস নাম দেওয়া আছে, আর এখানে কোন ভিটামিন পাই, মানে ভিটামিন সি পাই আমরা কোনগুলি থেকে, আর ভিটামিন বি কমপ্লেক্স পাই আমরা কোন খাদ্য থেকে। তো এখানে যেগুলি দেওয়া আছে সেগুলি তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এর সঙ্গে এখানে যে ড্যাশ আছে এই ড্যাশগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতায় এগুলি লিখে নিও, ঠিক আছে? তো এখানে আমাদের কী কী আছে দেখো, লেবু জাতীয় ফল, মানে যে কোনো টক জাতীয় ফল আর কি, সেগুলি আমাদের মুসম্বি লেবু হতে পারে, কমলা হতে পারে, তারপরে আমলকি হতে পারে, এগুলি সব আমাদের টক জাতীয় ফল। আর এখানে অঙ্কুরিত বীজ বলতে আমরা সাধারণত কি ছোলা বা বিভিন্ন ধরনের ডাল আছে যেগুলি আমরা ভিজিয়ে রেখে তারপর আগের দিনের রাতে ভিজিয়ে রাখলাম, রেখে তারপরের দিনে একটু কিছু একটা কাপড়ের মধ্যে রেখে দিলাম, দেখবে যে অঙ্কুরিত হয়ে যায়। সেই অঙ্কুরিত বীজগুলি কিন্তু এগুলি কিন্তু ভিটামিন সি এর সোর্স, ঠিক আছে? মানে এই অঙ্কুরিত বীজ থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাই। তারপরে কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, পেয়ারা। এবার এর সঙ্গে আমরা যেহেতু ভিটামিন সি মানে টক জাতীয় ফল, তো এখানে আমরা কিন্তু আমলকি বলতে পারি, তারপর রয়্যাল বলতে পারি। তোমরা অনেকে হয়তো রয়্যাল জানো না, রয়্যাল কেমন হয়, ছোট ছোট সবুজ কালারের ফল মতো হয়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের এটি কী বলতো, এটি আমাদের কামরাঙা। তো এই কামরাঙা তো অনেক বড় হয় আর কি, তো রয়্যালগুলি ছোট ছোট হয়, ঠিক আছে? এটুকু মানে কুলের মতো হয় আর কি, যেগুলো সবুজ কালারের হয়, টক টক লাগে খেতে, ওগুলো কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। তারপরে এখানে গরুর দুধ বলতে পারো, এগুলি থেকে আমরা ভিটামিন সি পাই। আর এখানে আছে ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স হলো দানা শস্য, বাঁধাকপি, মূলো শাক, ছোটো মাছ, কাঁচা লঙ্কা, দুধ। দেখো কাঁচা লঙ্কার দুধ থেকে কিন্তু আমরা ভিটামিন সি পাই, আবার কাঁচা লঙ্কার দুধ থেকে কিন্তু আমরা এই ভিটামিন বি কমপ্লেক্স পাই। আর এর সঙ্গে তোমরা পাকা কলা, তারপরে সবুজ শাকসবজি, এগুলি তোমরা বলতে পারো যে পাকা কলা, সবুজ শাকসবজি থেকেও কিন্তু আমরা ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে থাকি, ঠিক আছে? তাহলে এই ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স আমাদের কি জলের দ্রাব্য ভিটামিন না? আর এই ভিটামিনগুলো কোথা থেকে পাই এখানে দেখে নিলে। এবার আমাদের এখানে কয়েকটি রোগের উপসর্গ দেওয়া আছে, এই রোগে আমাদের কোন কোন ভিটামিনগুলি সাহায্য করে। যদি কারো ঠোঁট ফেটে যায় তাহলে বি কমপ্লেক্স। এখানে একটি জিনিস দেখো, বি কমপ্লেক্স বলতে কি দানা শস্য, বাঁধাকপি, তারপরে মূলো শাক, ছোটো মাছ, কাঁচা লঙ্কা, দুধ, তারপরে এর সঙ্গে আমরা পাকা কলা, সবুজ শাকসবজি, এগুলি থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাই। তো এখানে কারো যদি ঠোঁট ফেটে যায় তাহলে সেক্ষেত্রে সে যদি এই ধরনের খাদ্যগুলি খায় তাহলে কি হবে, তার এই বি কমপ্লেক্স তার শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে চলে আসবে, তাহলে এগুলি তার সেরে যাবে। আবার এখানে আছে যে চোখের নিচে
এরপর আছে চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, তো এটিও আমাদের ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। আর এখানে মাড়ি থেকে রক্ত পড়া বা দাঁত পড়ে যাওয়া, এটি ভিটামিন সি এর অভাবে হয়। ঠিক আছে, ভিটামিন সি দেখবে যে অনেকের দাঁতের গোড়া ফুলে যায়, ফুলে গিয়ে সেখান থেকে রক্ত পড়ে, তো এগুলি কিন্তু আমাদের ভিটামিন সি এর অভাবে হয়। আর ভিটামিন সি তো আমাদের কোন কোন খাদ্যের মধ্যে পাওয়া যায় এখানে তো তোমরা দেখতেই পেলো। ঠিক আছে, তারপরে স্নায়ুর দুর্বলতা, এটিও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। আর তারপর হচ্ছে অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতিভ্রংশ হওয়ায় এগুলো আমাদের ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়, যেগুলো যদি আমরা এগুলিকে খাই তাহলে আমাদের এগুলি থেকে আমরা মুক্ত পাবো। ঠিক আছে, স্মৃতিভ্রংশ মানে তোমাদের হয়তো অনেকে জানো আর হয়তো কেউ জানো না। স্মৃতিভ্রংশ মানে কারো দেখবে যে কোনো জিনিস মনে করে যে এই মুহূর্তে মনে আছে, কিছুক্ষণ পরে দেখবে যে সে ভুলে যায়। মনে করে যে অনেকেই দেখবে যে আছে আর কি, যে এই মুহূর্তে কোনো একটা পড়া করছে, কিছুক্ষণ পরে গিয়ে সে ভুলে গেল। বা মনে করো ঘরের এক জায়গায় কিছু একটা বই রেখেছে, কিছুক্ষণ পরে কোথায় সেই বইটা খুঁজে পাচ্ছে না, দেখবে যে চোখে চশমা আছে অথচ সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছে চশমাটা কোথায়, মানে সে নিজে যে পড়েছে চোখে সেটা ভুলেই গেছে। তো এগুলি হচ্ছে স্মৃতিভ্রংশ হওয়া। ঠিক আছে, তো এইগুলি এই যে মানে উপসর্গগুলি, এই উপসর্গগুলি আমাদের এই সকল ভিটামিনের অভাবে হয়। তো আমরা যদি এই সকল ভিটামিনগুলি এই সকল রোগের কারণে খেয়ে থাকি তাহলে আমাদের এগুলি থেকে আমরা মুক্তি পাবো। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের কী ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে সেটি একটু দেখে নিই। দেখো, তোমাদেরকে হয়তো বলা হলো যে দুটি ভিটামিনের নাম বলো যেগুলি জলের দ্রাব্য, তো তোমরা এখানে দুটি ভিটামিন তো বলে দিতে পারবে যে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি, যেগুলি জলের দ্রাব্য। বা দুটি ভিটামিনের নাম বলো যেগুলি আমাদের তেলের দ্রাব্য, সেটা তো তোমরা বলতে পারো যে এ, তারপরে ডি, ই, কে, এগুলি বলতে পারো। এবার আরেকটি কোশ্চেন কেমন দিতে পারে, মনে করো যে বলা হলো যে কেমন দেবে আর কি, আমি এখানে লিখি, পেন্সিল দিয়ে লিখছি। ঠিক আছে, এখানে এরূপ দিচ্ছে এ, তারপরে দিল মনে করো বি, এ বি, তারপরে মনে করো দিল ই, তারপরে দিল কে। এবার বলা হলো যে এর মধ্যে থেকে যে মানে ভিন্ন অর্থ যে ভিটামিন, ভিন্ন অর্থটি এখান থেকে বাছাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা ভিন্ন অর্থ কী বাছাই করব, দেখতে পাচ্ছি সবকটি আমাদের এ বি ই কে সব আমাদের ভিটামিনের নাম। তো এখান থেকে আমরা দেখছি যে বি হলো আমাদের বি কমপ্লেক্স, তাহলে বি কমপ্লেক্স তো আমাদের কি জলের দ্রাব্য, আর এগুলি আমাদের সব তেলের দ্রাব্য, তার মানে এখান থেকে আমাদের এটি হচ্ছে ভিন্নার্থক। ঠিক আছে, এইভাবে তোমাদের কোশ্চেনগুলি দিতে পারে, তার জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনগুলি আমাদের জলের দ্রাব্য, কোনগুলি আমাদের তেলের দ্রাব্য। ঠিক আছে, বা তোমাদের বলা হলো যে কোন কোন উদ্ভিজ্জ খাদ্য থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি, বা তিনটি খাদ্যের নাম বলো যেখান থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে থাকি। বা বলা হলো যে আমাদের মাড়ি থেকে রক্ত পড়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমি কোন ভিটামিনটি ব্যবহার করব, তখন বলা যায়। বা বলা হলো যে কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে। বা বলা হলো যে কোন ভিটামিনের অভাবে স্নায়ুর দুর্বলতা হয়। বা বলা হলো যে পাতলা পায়খানা, স্মৃতিভ্রংশ হওয়া, এটি কোন ভিটামিনের অভাব হয়, তখন তোমরা বলতে পারো যে ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, এবার আমাদের দেখো এখানে আমাদের কয়েকটি খাদ্যের নাম বলা হয়েছে, আর এখানে বলা আছে যে এখানে উপস্থিত অনুপস্থিত, মানে এটি কি উপস্থিত অনুপস্থিত। এখানে দেখো লেখা আছে যে এবার তোমরা জানার চেষ্টা করো ভিটামিনের উৎসরূপে যে খাদ্যগুলোকে আমরা চিহ্নিত করলাম তাদের ছাড়াও পরের পাতায় খাদ্যগুলোতে জলের দ্রাব্য ভিটামিন আছে কিনা। বলা হয়েছে যে জলের দ্রাব্য ভিটামিন আছে কিনা সেটি আমাদের খুঁজে বের করতে হবে, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে পারো। তো এখানে যেগুলি আছে এগুলির মধ্যে আমাদের জলের দ্রাব্য ভিটামিন আমাদের উপস্থিত কি উপস্থিত নয়। ঠিক আছে, এগুলি আমাদের বলতে হবে। তো রুটি, ভুট্টা, পটল, ঝিঙে, কমলি শাক, লাউ পাতা, স্কোয়াশ, পাকা পেঁপে, তারপর জাম, তরমুজ, শসা, আলু, ডিমের সাদা অংশ, পনির, মেটে, এই যে খাদ্যগুলি দেখতে পাচ্ছ এর মধ্যে শুধুমাত্র আলু আর লাউ পাতা এই দুটিতে আমাদের জলের দ্রাব্য ভিটামিন আমাদের অনুপস্থিত, আর বাকি সমস্তগুলিতে আছে। ঠিক আছে, এখানে যতগুলি তোমরা দেখতে পাচ্ছ খাদ্য, এই সমস্তগুলিতে আমাদের জলের দ্রাব্য ভিটামিন মানে উপস্থিত। আর শুধুমাত্র এই লাউ পাতা আর আলু, শুধুমাত্র আমাদের লাউ পাতা আর আলু এই দুটিতে আমাদের জলের দ্রাব্য ভিটামিন অনুপস্থিত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ঠিক আছে, তাহলে তোমরা এই ভিটামিন অধ্যায়টি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তবু যদি তোমাদের কোথাও মনে হয় যে এখান থেকে আরও কিছু কোশ্চেন হতে পারে তাহলে তোমরা সেগুলি নিজেরা ঠিক আছে। এবার আমরা দেখে নেবো যে এই খনিজ মৌল, তো খনিজ মৌল আমরা যদি কথাটিকে ভাঙি তাহলে কি আসছে, খনিজ যোগ মৌল, মানে খনি থেকে যে সকল মৌল পাওয়া যায় সেগুলি হলো খনিজ মৌল। এবার কথা হলো যে এই খনিজ মৌলগুলো আসলে কি, আর এগুলির অভাবে আমাদের কি হয়, আর কি ধরনের খনিজ মৌল আমাদের শরীরে আসে, সেগুলি কিভাবে আসে।
প্রথম কথা হলো, যেহেতু খনিজ কথাটি আসছে, তো আমরা কি জানি যে খনিজ সাধারণত আমরা কোনগুলিকে বলি, যেগুলি মাটি খনন করে পাওয়া যায়। যেমন মনে করো পেট্রোল, তারপর কয়লা, তারপর মনে করো যে লৌহ আকরিক, বিভিন্ন ধরনের যে আকরিকগুলি আছে, ধাতু আকরিক, এগুলি সাধারণত খনিজ থেকে পাই যায়, সেগুলিকে আমরা খনিজ বলে থাকি। তো এখানে যেহেতু আমাদের খনিজ মৌল বলা হয়েছে, তাহলে এই মৌলগুলো কি মানে মাটি থেকে যে সকল উঠে আসছে এগুলিকে আমরা ধরে কামড়ে কামড়ে খাবো? নিশ্চয়ই খাবো না, তাই তো। এবার কথা হলো যে আমাদের তাহলে এগুলি কোথা থেকে কিভাবে আমাদের শরীরে আসছে আর তার অভাবে আমাদের শরীরে কি কি রোগ হচ্ছে সেটি তো আমাদের জানা দরকার। তো দেখো এখানে যদি আমরা দেখি, এখানে আছে যে আমাদের নখ চামচ আকৃতি হয়। অনেকের নখ দেখবে যে এই নখগুলি চামচের মতো আকৃতি হয়ে যায়, ঠিক আছে, নখগুলি কেমন যেন একটা ফ্ল্যাট ফ্ল্যাট মতো চামচের আকৃতি হয়ে যায়। তারপরে মাঝে মাঝেই পেশিতে টান পড়ে। তোমরা দেখবে যে বাড়িতে অনেক যে একটু বয়স্ক হয়ে গেলেই বা অনেক অল্প বয়স্ক আছে যাদেরকে শুনবে যে আমার হাতে টান পড়ছে বা পায়ে টান পড়ছে বা এরূপ কথাটা বলে দেখবে অনেকে। তারপর আছে দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে বা কমে যাওয়া। মানে অনেকের আছে না যে হাই প্রেশার, লো প্রেশার আছে, এবার যদি মনে করে যে অনেকটা সে কী হলো, অনেকটা কোনো একটা বিষয় সে চিন্তিত হয়ে পড়লো, তখন হঠাৎ করে তার রক্তচাপ বেড়ে যায়, বা হঠাৎ করে অনেকের আছে যে মানে রক্তচাপ কমে যায়। তো এগুলিও সাধারণত আমাদের এই খনিজ মৌলের অভাব হয়। তারপর জন্মের পর অনেক শিশু চোখ টেরা হয় ও মানসিক বৃদ্ধি ও বুদ্ধির প্রকাশ দেখা যায় না। তোমরা অনেকেই দেখেছো যে জন্মের পর অনেক শিশু টেরা হয়ে যায়, তাদের কোনো কোনো চোখ, একটা চোখ বা দুটো চোখ টেরা মতো হয়ে যায়। আর মানসিক বৃদ্ধি বা বুদ্ধি প্রকাশ ঘটে না, মানে তারা কেমন যেন একটা ক্যাবলা ক্যাবলা টাইপের থাকে। সাধারণত ছোটো বাচ্চারা যেমন চনমনে থাকে তারা তেমন থাকে না, কেমন যেন একটা থাকে আর কি দেখবে। আর বড় হয়ে তাদের যে পড়াশোনাটাও তত একটা এগোতে পারে না আর কি, যাই হোক আর কি। তারপর আছে রক্তে শর্করার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। তোমরা জানো যে এর আগে যখন আমরা শর্করা চ্যাপ্টারটি পড়েছিলাম সেক্ষেত্রে কী দেখেছিলাম যে রক্তে যদি শর্করার পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী রোগ হয়, সেক্ষেত্রে আমাদের মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়। তো এক্ষেত্রে এই খনিজ মৌলের অভাব হলে কিন্তু আমাদের শরীরে এই সকল সমস্যাগুলি হয়, সঙ্গে আমাদের রক্তের শর্করার পরিমাণও আমাদের ক্রমশ বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে এতগুলি রোগ যেহেতু আমাদের এই খনিজ মৌলের অভাবে হয়, তাহলে কোন কোন খনিজ মৌলের অভাবে হয় সেগুলি তো আমাদের জানা দরকার। দেখো এখানে লেখা আছে যে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন ও জিঙ্ক, এই যে সকল তোমরা এই মানে মৌলগুলি দেখতে পাচ্ছ, এই সকল মৌলগুলির যদি আমাদের শরীরে অভাব দেখা দেয় তাহলে আমাদের সেক্ষেত্রে এক একটা মৌলের অভাবের কারণে আমাদের এক এক প্রকার রোগের লক্ষণ দেখা যায়, ঠিক আছে। এই এক এক প্রকার খনিজ মৌল যদি আমাদের শরীরে অভাব দেখা যায় তাহলে এক এক প্রকার আমাদের রোগ সৃষ্টি হয়ে থাকে। তোমরা দেখবে যে তোমাদের স্কুলে এখন দেয় কিনা আমি জানি না, আগে দিত না, সেই তোমাদের আয়রন ট্যাবলেট দিত, মনে আছে? আয়রন ট্যাবলেট দিত না, যে মানে যাতে ছাত্রছাত্রীরা তাদের শরীরে রক্তের পরিমাণ বজায় থাকে তার জন্য আয়রন ট্যাবলেট দিত। আর আয়োডিনের কথা বলি, তোমরা অনেকে দেখেছো না টিভিতে অ্যাড দিতে, যে একটা অ্যাড বলছি আর কি, যে একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে আর সাইডে একটা কুকুর আছে, হঠাৎ করে সে কী করলো, বদমাইশি করে কুকুরটার গায়ে একটা ঢিল ছুঁড়ে মারলো, কেমন একটা ছিল না অ্যাডটি, আমার মনে পড়ছে না আর কি ঠিক, মানে জাস্ট তোমাদের বলছি। তো কুকুরটা তাকে তাড়া করলো, আর সে যখন দেখছে যে দৌড়াতে পারছে না কুকুরের সঙ্গে, তখন পকেট থেকে একটা আয়োডিনের একটা বড়ি মতো সে গালের মধ্যে দিয়ে দিল, আর তার গায়ে শক্তি চলে এলো, বুদ্ধি চলে এলো, সে দৌড়ে পুরো মানে পালিয়ে গেল। তো এখানে ওই অ্যাডের কথা আমি ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমাদের একটা বিষয় ক্লিয়ার হচ্ছে যে আয়োডিন যখন সে খাচ্ছে তখন সে অনেক জোরে দৌড়াচ্ছে আর সে কুকুরটার থেকে অনেকটা দূরে চলে এলো, তাই তো। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারছি যে যখন আয়োডিন খাচ্ছে তাহলে তার মানসিক দিক থেকে সে বেশি শক্তিশালী হয়ে পড়ছে, মানে তার মানসিক যে গঠনটা সেটি অনেক বেশি শক্তিশালী হচ্ছে, তাই না। তাহলে এক্ষেত্রে দেখছি মানসিক দিক থেকে আমাদের যদি বৃদ্ধি ঘটাতে হয় তাহলে সেক্ষেত্রে আয়োডিনটা কিন্তু আমাদের শরীরে কাজে লাগে। এবার কথা হলো যে এই যে খনিজ মৌলগুলো, তাহলে এই খনিজ মৌলগুলো আমরা কিভাবে সেটি সংগ্রহ করে থাকি। দেখো এখানে লেখা আছে যে উদ্ভিদ সাধারণত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে। কখন সংগ্রহ করে? তোমরা জানো যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করে। এবার কথা হলো যে যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করে তখন সে কীভাবে করে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, সূর্য থেকে সে আলো নেয়, আবার মাটি থেকে জল নেয়, সঙ্গে সে খনিজ মৌল নেয়, নিয়ে তারপর সে খাদ্য তৈরি করে। এবার এই মাটি থেকে যখন জল নিচ্ছে আর জলের সঙ্গে সঙ্গে যখন আরও সে মানে খনিজ মৌলগুলো নিচ্ছে, এই খনিজ মৌলগুলোই হলো এই সকল মৌলগুলো, যে এই আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন, জিঙ্ক, এই সকল মৌলগুলো উদ্ভিদ মাটি থেকে তার শিকড়ের সাহায্যে সে মানে টেনে নিচ্ছে, ঠিক আছে, উদ্ভিদ। এবার টেনে নিয়ে সে যখন খাদ্য তৈরি করছে তখন এই যে খনিজ মৌলগুলো এইগুলো গাছের মধ্যে সংগ্রহ থাকছে, তার পাতায় সংগ্রহ থাকছে।
আর তারপর যখন আমরা সেই সকল উদ্ভিজ্জ খাদ্যগুলি বা প্রাণীজ খাদ্যগুলি খাচ্ছি, মানে কিছু কিছু প্রাণী আছে, যেমন মনে করো যে মাছ আছে, দেখো গরু কী করছে, গরু ঘাস খাচ্ছে, বিষয়টা বোঝো। প্রথম হচ্ছে উদ্ভিদ কী করছে, সে যখন খাদ্য তৈরি করছে মাটি থেকে, যে সে যখন জল আর খনিজ মৌল সংগ্রহ করছে, তখন তার সেই উদ্ভিদের মধ্যে সেই খনিজ মৌলটা থেকে যাচ্ছে। সেই খনিজ মৌলটা যখন মানে সেই উদ্ভিদটা যখন সে গরুতে খাচ্ছে, গরুতে খেলে সেই উদ্ভিদের যে খনিজ মৌল সেটা গরুর গায়ে যাচ্ছে। তারপর গরুর যখন দুধ আমরা খাচ্ছি, তখন কি হচ্ছে, সেই দুধেও সেই খনিজ মৌলটা আমরা পাচ্ছি দুধ থেকে। তাহলে দুধ থেকে আমরা কী করে খনিজ মৌল পাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এছাড়া আমরা মনে করো যে ডিম, তারপরে মনে করো যে সামুদ্রিক মাছ বা মাংস, শাকসবজি, শালগম, মানে বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা একটু পরে দেখবো আর কি, বিভিন্ন ধরনের খাদ্য থেকে কিন্তু আমরা এই খনিজ মৌলগুলো পাচ্ছি। তো আমরা যেখান থেকেই পাই, আমরা কিন্তু ডাইরেক্ট পাচ্ছি আর ইনডাইরেক্ট পাচ্ছি, এগুলি কিন্তু আমরা উদ্ভিদ থেকেই পাচ্ছি। মানে একমাত্র উদ্ভিদই পারে মাটি থেকে খনিজ মৌলগুলো সে সংগ্রহ করে নিতে। আর তারপর সেই সবুজ উদ্ভিদগুলো যারা খাচ্ছে, আমরা তাদেরকে আমরা পাচ্ছি খনিজ মৌল, বা আমরা সরাসরি উদ্ভিদ থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের খনিজ মৌলের অভাবে কি কি হয়ে থাকে নিশ্চয়ই এখানে বুঝতে পারলে। আর এখানে কি কি খনিজ মৌলগুলো সাধারণত আমাদের শরীর গঠনে সাহায্য করে সেটি এখানে দেখলে, আর আমরা এটি কিভাবে পেয়ে থাকি সেটিও এখানে দেখলে। তো এখান থেকে আমাদের কী কী ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে আমরা একটু দেখে নিই। প্রথম কথা হলো যে তোমাদের হয়তো কোশ্চেনে আসতে পারে যে কোন কোন খনিজ মৌলগুলো বা দুটি খনিজ মৌলের নাম বলো যেগুলো আমাদের শরীর গঠনে সাহায্য করে, বা বলা হলো যে দুটি রোগের নাম বলো যেগুলো আমাদের খনিজ মৌলের অভাবে হয়ে থাকে, বা বলা হলো যে আমাদের বা বলা হলো যে আমরা কিভাবে খনিজ মৌল আমরা সংগ্রহ করি। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে নিশ্চয়ই বলতে পারবে দুটি রোগের নাম বা এখানে খনিজ মৌলের নাম আর কিভাবে আমরা পেয়ে থাকি সেটি এখানে যেটি বললাম, তাই তো। এবার আমরা দেখে নেব যে আমাদের শরীরে কোন কোন খনিজ মৌলগুলি কি কি কাজ করে থাকে। দেখো প্রথমত এখানে আছে যে সোডিয়াম হচ্ছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা। মানে সোডিয়ামের কাজ হলো, যদি আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে সোডিয়াম থাকে তাহলে আমাদের দেহে জলের পরিমাণও নির্দিষ্ট থাকবে। এরপর আছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম হচ্ছে পেশি সংকোচনে স্বাভাবিক রাখে। একটু আগে দেখলাম না ওই পাশে যে যদি আমাদের খনিজ মৌলের অভাব হয় তাহলে সেক্ষেত্রে পেশি সংকোচন ঘটে। তো সেক্ষেত্রে ক্যালসিয়াম নামে যে খনিজ মৌলটি আছে এটি আমাদের যদি শরীরে কম হয় তাহলে পেশি সংকোচন হয়। মানে ক্যালসিয়াম যদি সঠিক থাকে তাহলে আমাদের পেশি সংকোচন আমাদের স্বাভাবিক থাকে। ক্যালসিয়ামের অভাবে আমাদের আরও একটি হয়, সেটি হলো কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, সেটি আমাদের ক্যালসিয়ামের কাজ। আবার আমাদের ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এদের কাজ হলো দাঁত ও হাড় গঠনে সাহায্য করে। একটু আগে আমরা দেখলাম যে যখন ভিটামিন পড়লাম সেখানে দেখলাম যে ভিটামিন ডি এটি দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে, কিন্তু এই যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু আমাদের হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে। ঠিক আছে, তারপর হচ্ছে আয়রন হচ্ছে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তোমাদের স্কুল থেকে আয়রন ট্যাবলেট দেয় না? তো অক্সিজেন সাধারণত আমাদের শরীরের মধ্যে, মানে শরীরে যে রক্ত আছে রক্তের মধ্যে আমাদের যত পরিমাণে আমাদের অক্সিজেন হবে, যত বেশি অক্সিজেন হবে আমরা তত বেশি আমরা স্বাস্থ্যবান থাকবো। ঠিক আছে, মানে আমাদের রক্তটা তত ভালো চলাচল করতে পারবে আর কি। তো আয়রন আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ সরবরাহ করে, যে কারণে আমাদের রক্তটি ভালো থাকে। এরপর হচ্ছে আয়োডিন দেখো এখানে মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। আর জিঙ্ক হলো মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখা। মানে জিঙ্ক যদি আমাদের শরীরে যদি জিঙ্কের অভাব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক থাকবে না, কিন্তু যদি আমাদের জিঙ্কের পরিমাণ ঠিক থাকে তাহলে আমাদের রক্তের শর্করার পরিমাণ আমাদের ঠিক থাকবে এবং মস্তিষ্কের গঠনও ঠিক থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে বইতে কতগুলি আমাদের এখানে খাদ্যের ছবি দেওয়া আছে। এই যে খাদ্যগুলি আছে এই উদ্ভিজ্জ প্রাণীজ এই খাদ্যগুলি থেকে আমরা খনিজ মৌল পেয়ে থাকি। তো আমরা দেখে নেব যে কোন কোন খাদ্যগুলি থেকে আমরা কোন কোন খনিজ মৌল পেয়ে থাকি। আমাদের সমস্ত খাদ্য থেকে তো আর সমস্ত রকমের আমরা খনিজ মৌল পাই না, এক এক ধরনের খাদ্য থেকে আমরা এক এক ধরনের খনিজ মৌল পেয়ে থাকি। তো সেটি আমরা কোন কোন খাদ্য থেকে পাই সেটি একটু দেখব। দেখো এখানে আমাদের বেশ কিছু খনিজ মৌলের নাম দেওয়া আছে, আর এই সকল খনিজ মৌলগুলি আমরা কোন কোন খাদ্য থেকে পাই সেখানে আমাদের একটি লিস্ট দেওয়া আছে, কিন্তু আমাদের সম্পূর্ণ লিস্ট নয়, এটি আমাদের কিছু কিছু আমাদের ড্যাশ আছে। তো এখানে আমরা যে ড্যাশগুলি আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো, তোমরা লিখে নিও। ঠিক আছে, প্রথমত আমাদের আছে ক্যালসিয়াম আর ফসফরাস। তো ক্যালসিয়াম আর ফসফরাস সাধারণত আমরা দুধ, ডিম, চিংড়ি, পাকা পেঁপে, পটল আর এর সঙ্গে আমরা লেবু বা গাজর টাইপের খাদ্য থেকে আমরা ক্যালসিয়াম, ফসফরাস পেয়ে থাকি।
ঠিক আছে, তাহলে এখানে আমি কি বললাম, এখানে বললাম লেবু, গাজর, তোমরা লিখে নিতে পারো। এরপর আছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম নামে যে খনিজ মৌলটি, এটি আমরা শাকসবজি থেকে তো পাই, তাছাড়া দানা শস্য ও মাংস থেকেও আমরা ম্যাগনেসিয়াম পেয়ে থাকি। তারপর আয়রন। তো আয়রন সাধারণত যকৃৎ, চিংড়ি মাছ, আমলকি, শসা, চিচিঙ্গে, এর সঙ্গে আমরা কাঁচা কলা যে আছে না, কাঁচকলা, সেই কাঁচকলা বা কাঁচা কলা যেটি, সেটি থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে আয়রন পেয়ে থাকি। এরপর আছে সোডিয়াম। তো সোডিয়াম আমরা নুন, পানীয় জল, তারপর শাকসবজি থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, কি বললাম, সোডিয়াম, নুন, পানীয় জল, এর সঙ্গে হচ্ছে শাকসবজি থেকে আমরা সোডিয়াম পেয়ে থাকি। আর আয়োডিন, আয়োডিনটি হলো নুন, নুনের সঙ্গে শালগম বা সামুদ্রিক মাছ থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি। তোমরা দেখবে যে তোমাদের বাড়িতে কি লবণ খাচ্ছ তাতে কতটা আয়োডিন আছে কি না, সেটি কিন্তু চেক করার জন্য তোমাদের দেখবে যে আশা দিদিরা বাড়িতে আসেন, এসে লবণের মধ্যে একটু লেবু দিয়ে তারপরে চেক করে যান যে কতটা আছে। ঠিক আছে, আর বলে যান যে যদি লবণে যদি আয়োডিনের পরিমাণ কম থাকে তাহলে তারা বলেন যে এই ধরনের লবণ খাও, তাহলে তোমাদের আয়োডিনের পরিমাণ তোমাদের ঠিক থাকবে। আর এই আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে। তোমরা দেখবে যে যারা পার্বত্য অঞ্চলে বাস করে, ঠিক আছে, তোমাদের বইতে পড়বে আর কি, ভূগোলে পড়বে, যারা পার্বত্য অঞ্চলে সাধারণত বাস করে তাদের শরীরে সাধারণত এই গয়টার বা গলগণ্ড রোগ বেশি হয়ে থাকে, কারণ পার্বত্য অঞ্চলে মাটি আয়োডিনের পরিমাণ কম, আর সেই কারণে ওইখানে যে সকল শাকসবজিগুলি হয় সেখানে সেই শাকসবজিগুলিতেও আয়োডিনের পরিমাণ কম থাকে। আর সেই কারণে সেখানে যে মানুষজনগুলি বাস করেন তারা কি করেন, তারা ওই খাদ্যগুলি খায় ঠিকই, কিন্তু আয়োডিনটা সঠিক পরিমাণে পায় না। আর আয়োডিনের অভাবেই সেখানে মানুষের কিন্তু এই গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে জিঙ্ক। তো জিঙ্ক আমরা শাকসবজি থেকে পাই, তারই সঙ্গে মাছ বা মাংস থেকেও আমরা পেয়ে থাকি। তাহলে এগুলি নিশ্চয়ই লিখে নিয়েছো যে কোনটি কোনটি থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এবার আমাদের এখানে মানুষের দেহে খনিজ মৌলের অভাবে কতগুলো সমস্যা তৈরি হয়। তো আমাদের শরীরে কোন কোন খনিজ মৌলের অভাবে কি কি রোগ হয়ে থাকে সেটি আমরা একটু দেখব। দেখো, এখানে যে সোডিয়ামের অভাবে উচ্চ রক্তচাপ, মানে কারো শরীরে যদি সোডিয়াম এই খনিজ মৌলটির অভাব থাকে তাহলে তার উচ্চ রক্তচাপ হয়। যদি আয়রনের অভাব হয় তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা চামচ আকৃতির নখ হয়। যদি আয়োডিনের অভাব হয় তাহলে গলগণ্ড বা গয়টার রোগ হয়। যদি ক্যালসিয়াম বা ফসফরাসের অভাব হয় তাহলে তাহলে বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া বা হাড় ফুটো হওয়া, দাঁতের সমস্যা, এগুলি সাধারণত ক্যালসিয়াম ফসফরাসের অভাবে। আর জিঙ্কের অভাবে সাধারণত রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। তো এখানে এই তিনটি যে টেবল আছে না, 1, 2, 3, এই যে তিনটি টেবল, এই তিনটি টেবল তোমরা একটু মিক্সড করে পড়বে, তাহলে দেখবে তোমাদের মুখস্থ থাকবে ভালো। দেখো কেমন করে পড়বে। প্রথমে আমি জিঙ্ক থেকে আসছি। প্রথমে দেখো যে আমাদের জিঙ্ক কোন কোন খাদ্য থেকে আমরা পাচ্ছি। তো এখানে আমি কি বলেছি যে শাকসবজির সঙ্গে তোমরা ধরবে যে মাছ আর মাংস ধরো। ঠিক আছে, শাকসবজির সঙ্গে কি মাছ আর মাংস। এবার আমাদের এই জিঙ্ক শরীরে কি কাজে লাগে। এখানে আমরা দেখেছি যে জিঙ্ক মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে। তাহলে জিঙ্ক যদি মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক থাকে তাহলে জিঙ্কের অভাবে কি হবে, শর্করার পরিমাণ আমাদের বেড়ে যাবে, তাই তো। জিঙ্ক আমাদের শর্করার পরিমাণ ঠিক রাখে, তাহলে এর অভাবে আমাদের কি হবে, এর অভাবে আমাদের শর্করার পরিমাণ বেড়ে যাবে। তাহলে জিঙ্কটি আমাদের কমপ্লিট। এবার দেখো আয়োডিন। তাহলে আয়োডিন আমরা কি থেকে পাচ্ছি, নুন থেকে পাচ্ছি, শালগম থেকে পাচ্ছি, সামুদ্রিক মাছ থেকে পাচ্ছি। ঠিক আছে, নুন, শালগম, সামুদ্রিক মাছ, এগুলি থেকে আমরা আয়োডিন পাচ্ছি। এবার আমরা দেখে নিই যে আয়োডিনের কাজ কি। এখানে আমাদের আয়োডিন আছে যে আয়োডিন হচ্ছে মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে আয়োডিন যেহেতু মানসিক বৃদ্ধি আর বুদ্ধি নিয়ন্ত্রণ করে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়োডিনের অভাবে মানুষের বুদ্ধি তাহলে আয়োডিনের অভাবে মানুষের স্মৃতিভ্রংশ হতে পারে, মানসিক দিক থেকে সে দুর্বল হতে পারে, এটি আমরা বলতে পারি। বা এখানে যেটি আছে দেখো যে গলগণ্ড গয়টার রোগ হয়, এটিও আমরা এর সঙ্গে যুক্ত করতে পারি। কিন্তু এখানে যেটি বললাম যে যেহেতু মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের স্মৃতিভ্রংশ এর অপর যেটি সেটি হতে পারে, তাই না। এরপর আমাদের এখানে আছে দেখো সোডিয়াম আমাদের নুন, পানীয় জল, শাকসবজি, এগুলি থেকে আমরা সোডিয়াম পাই। এবার আমরা দেখব যে সোডিয়াম আমাদের কী কাজ। সোডিয়াম হচ্ছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা। তো দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখছে, আর এর অভাবে তাহলে আমাদের কী হচ্ছে, এখানে উচ্চ রক্তচাপ হচ্ছে। তো একইভাবে তোমরা এই সমস্তগুলি একটা একটা মুখস্থ করে নেবে। যে জিঙ্ক থেকে একটা এভাবে খাতায় লাইন টেনে নেবে। ঠিক আছে, যে লাইন টেনে নেবে। প্রথম ধরো জিঙ্ক লিখলে, আমি বলছি আর কি, দেখো মনে করো জিঙ্ক লিখলে, এখানে খাদ্যের নাম লিখলে, কী থেকে পাচ্ছি সেটি লিখলে, এটি কি কাজে লাগে সেটি লিখলে, এর অভাবে কি হয়। তাহলে দেখো একটি তোমাদের টেবিলের মধ্যে এই তিনটি হয়ে যাবে আর মনেও থাকবে বেশি। ঠিক আছে, তাহলে এখান থেকে
আমাদের কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা একটু দেখে নিই। এখান থেকে আমাদের সাধারণত এটি হতে পারে যে আয়োডিনের অভাবে আমাদের কোন রোগ হয়, তাহলে আমরা বলবো যে আয়োডিনের অভাবে আমাদের গলগণ্ড বা গয়টার রোগ হয়, বা এরূপ হতে পারে যে গলগণ্ড বা গয়টার কোন খনিজ মৌলের অভাবে হয়, আমরা বলবো যে আয়োডিনের অভাবে হয়। এইভাবে আমাদের ঘুরিয়ে ফিরে আসতে পারে। বা বলা হলো যে দুটি খাদ্যের নাম বলো যেখান থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি, তাহলে আমরা বলতে পারি যে দুটি খাদ্য, একটি হলো নুন আর একটি হলো শালগম, যা থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি, বা আমরা সামুদ্রিক মাছ এগুলি আয়োডিন পেয়ে থাকি। বা তোমাদের আবার বলা হলো যে এখানে জিঙ্কের কাজ কী, তাহলে আমরা বলবো যে জিঙ্কের কাজ হলো রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখা। এইভাবে আমাদের কোশ্চেনগুলি সাধারণত এসে থাকে। ঠিক আছে, তো তোমরা এইভাবে পুরোটা মুখস্থ করে নেবে। এই যে টেবিল বললাম যে এইভাবে একটি টেবিল তৈরি করবে, টেবিলে তোমরা লিখে নেবে, তাহলে দেখবে কোশ্চেনটি যেভাবে ঘুরিয়ে ফিরে আসুক না কেন তোমরা সঠিকভাবে করতে পারবে। এবার আমরা দেখে নেব যে জল, আমাদের দেহে জলের ভূমিকা কি, জল আমরা কি থেকে পাই, বা এই জল আমাদের বিভিন্নভাবে কি কি না থাকলে কি ক্ষতি হতে পারে, থাকলে আমাদের কি উপকার হতে পারে, সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমাদের এখানে দেখো কয়েকটি কোশ্চেনের মাধ্যমে আমাদের এখানে দেওয়া হয়েছে, তো আমরা কোশ্চেনগুলি পড়বো, কোশ্চেনগুলি সলভ করব। প্রথমত একের দাগে আছে যে কোন খাদ্য উপাদানকে আমরা তরল রূপে গ্রহণ করি, তো আমরা জলকে তরল রূপে গ্রহণ করি, তাই তো জলকে আমরা কি তরল রূপে গ্রহণ করি। দ্বিতীয় কোশ্চেন আছে যে কোনো জীবদেহ গঠনের একটি প্রধান উপাদান হলো জল। যে কোনো জীবদেহ গঠনের একটি প্রধান উপাদান হলে একজন মানুষের ওজন 70 কেজি হলে দেহে জল থাকে প্রায় 45 কেজি। ওই পরিমাণ জলকে শতাংশের হিসেবে প্রকাশ করি। কী বলেছে যে একজন মানুষের ওজন যদি 70 কেজি হয়, দেখো যদি 70 কেজি হয় তাহলে তার শরীরে জল থাকে 45 কেজি, এটি আমাদের মিনিমাম একটি হিসাব। তো বলেছে যে এবার এই জলটিকে আমাদের শতকরা হিসাবে বের করতে হবে, তাহলে শতকরা মানে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো তো, এখানে এই শূন্য কাটছি, তাহলে আমাদের হচ্ছে 45 হচ্ছে আমি এখানে করি, পরে আমি করে দেবো, ইরেজ করে দেবো রবার দিয়ে। এখানে যে 45 হচ্ছে 450, তো 450কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, দেখো 5 7 35, 6 7 42, তো আমাদের হচ্ছে 6 7 42, তাহলে হচ্ছে 3 শূন্য কত 0, 4 7 হচ্ছে আমাদের 28, তাই তো 4 7 28, তাহলে 29 30 2 থাকছে, তো আমি এখানে একটি পয়েন্ট নিই, 0 নিয়ে নিই। 7 2 হচ্ছে আমাদের 14, এবার 14 এখানে 6 নামছে, তো পয়েন্ট আছে আমি 0 নিয়ে নিই। তো 6 7 42, 7 7 49, 7 8 56, 7 8 হচ্ছে আমাদের 56, আবার নামছে 4 40, তাহলে আমি এখানে বলতে পারি যে আসন্ন মানে, এটি আমাদের পুরোপুরি হচ্ছে না, এখানে আবার থাকে যাচ্ছে না, তো আসন্ন মানে আমি বলতে পারি যে 64.28%, এটি আমরা আসন্ন মানে বলবো। তো যখনই কোনো অ্যান্সার যদি আমাদের কারেক্ট না হয়, একটা কথা তোমরা খেয়াল রাখবে, এর আগে তো আমি তো তোমাদের অঙ্কগুলি করাই, সেক্ষেত্রে তো আমি তোমাদেরকে বলেছি, তো এখানে এই বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের একটি কথা বলছি, যখন তোমরা কোনো অঙ্ক করবে সেক্ষেত্রে যদি তোমাদের রাইট যদি আমাদের অ্যান্সারটি না আসে, ঠিক আছে, মনে করো যে আমি আসন্ন মানে বের করছি, অ্যান্সারের পাশে অবশ্যই প্রায় কথাটি লিখে দেবে, ঠিক আছে, প্রায় কথাটি অবশ্যই লিখবে, কারণ প্রায় যদি না লেখো, মনে করো এখানে আমাদের 40 অবশিষ্ট থাকছে, এবার যদি আমি শুধুমাত্র বলি যে এখানে কোনো মানুষের ওজন 70 কেজি, তার দেহে জল আছে 45 কেজি, তাহলে সেক্ষেত্রে শতকরা হিসাব হচ্ছে আমাদের 64.28%, তাহলে অ্যান্সারটি ভুল হবে। কিন্তু যখন আমি প্রায় কথাটি লিখে দেবো তখনই আমাদের অ্যান্সারটি ঠিক হবে, কারণ এটি আমাদের প্রায় এটি 28, ঠিক আছে, প্রায় এটি 28, এটি কিন্তু পুরো আমাদের এখানে 28 হচ্ছে না, ঠিক আছে। এবার আমাদের এখানে আছে যে দেহে ব্যবহৃত জল আমরা কোথা থেকে পাই, দেখো দেহে ব্যবহৃত জল কোথা থেকে, প্রথমত পানীয় জলের মাধ্যমে আমরা জল পাই, ফলের রস থেকে পাই, তো ফলের রসগুলি কি কি, এখানে তরমুজ বলা হয়েছে, তাছাড়া আমরা কি থেকে পাই, তোমরা জানো যে ফলের মধ্যে সবথেকে বেশি জল পাই আমরা শসা থেকে, কি থেকে, ফলের মধ্যে সবথেকে বেশি আমরা জল পাই শসা থেকে, তারপর তরমুজ, তারপর আনারস, এগুলি থেকে আমরা এই সকল ফলের রস থেকে আমরা সাধারণত জল পাই। তাহলে এখানে দুটি ড্যাশ ছিল, একটি শসা লিখেছি, আরেকটি তোমরা লিখে নেবে আনারস। এবার হচ্ছে বিভিন্ন খাদ্য থেকে আমরা জল পাই, তো বিভিন্ন খাদ্য, প্রথমটি বলা হচ্ছে ভাত, তারপর আমরা কি বলতে পারি যে ভাতের সঙ্গে জল, শাকসবজি, জল এখানে আমি বলবো জল, তারপরে শাকসবজি, খাদ্য যেহেতু বলা আছে তো জল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণ করি, তো শাকসবজি থেকেও আমরা জল পাই, আর জল থেকে, তো শাকসবজি থেকেও জল পাই, জল থেকে আমরা পাই, ঠিক আছে, বিভিন্ন খাদ্য হিসেবে আমরা ভাত, জল, শাকসবজি থেকে আমরা জল পাই। এবার আছে বিভিন্ন তরল পানীয় থেকে আমরা পাই জল, সেই তরল পানীয় কি, ডাবের জল, আর এর সঙ্গে আমরা বলতে পারি যে আমের রস বা শরবত, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে, আমের রস বা শরবত, যেমন মুসম্বি লেবু, সাধারণত মুসম্বি লেবু কি তার রসটা কি সাধারণত আমরা পানীয় হিসেবে গ্রহণ করি, তো এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে।
এবার আছে যে কোন কোন অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়। কোন কোন অবস্থায় বৃদ্ধি পায়? অনেকটা ঘাম অথবা বারবার পাতলা পায়খানা হলে তাহলে সেক্ষেত্রে আমাদের জলের চাহিদা বৃদ্ধি পায়। আবার আমরা যখন দেখবো অনেকটা দৌড়াদৌড়ি করবে তখন দেখবো যে জল তেষ্টা পাবে, ঠিক আছে। বা অনেকে যখন অনেকটা পড়াশোনা করেছে, মানে জোরে জোরে পড়েছে, তারপরে দেখবো যে জলের তেষ্টা পাবে। তার মানে কি? সে কায়িক পরিশ্রম করছে। তো কায়িক পরিশ্রম করলে আমরা সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে জলের চাহিদা বাড়ে। আবার সে অনেকটা ঘামলেও কিন্তু বা পাতলা পায়খানা হলে জলের চাহিদা বাড়ে, ঠিক আছে। এরপর আছে যে কি ঘটনা ঘটনা ঘটতে পারে। এখানে আমাদের দুটি কোশ্চেন দেওয়া আছে, বলা আছে যে কী ঘটনা ঘটতে পারে। তুমি যদি পানীয় জলের পরিবর্তে সামুদ্রিক জল ক্রমাগত পান করতে থাকো তাহলে কী ঘটনা ঘটতে পারে? আচ্ছা বলো তো, সামুদ্রিক জল আমাদের খেতে মিষ্টি না নোনতা? বলো তো, সামুদ্রিক জল নোনতা হয়। তাহলে আমি যদি পানীয় জলের পরিবর্তে নোনতা জল, সামুদ্রিক জল মানে নোনতা জল, তাহলে নোনতা জল যদি আমি বারবার পান করতে থাকি, ক্রমাগত পান করতে থাকি, তাহলে আমাদের শরীরে কি নুনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটি এটাই হবে যে আমরা যদি, এখানে তুমি বলা হয়েছে, তাহলে আমি এখানে এইভাবে বলতে পারি যে আমরা যদি পানীয় জলের পরিবর্তে সামুদ্রিক জল ক্রমাগত পান করতে থাকি আমাদের শরীরে নুনের পরিমাণ বেড়ে যাবে। দ্বিতীয়ত আছে তুমি নুন মাখানো বিস্কুট, বাদাম ও কাঁচা আমের টুকরো খাও, তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখো কথাটি বলা আছে নুন মাখানো। আমি বিস্কুট খাবো, তাতে নুন মাখানো থাকবে, বাদাম খাবো নুন মাখানো থাকবে, কাঁচা আমের টুকরো খাবো নুন মাখানো থাকবে। তোমরা দেখেছো যে বাজারে যে সকল ছাড়ানো যে বাদামগুলো পাওয়া যায় সেগুলি তাতে লবণ থাকে, বিট লবণ। তারপর কিছু কিছু বিস্কুট আছে নোনতা বিস্কুট, তারপরে আমের লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দেওয়া, কী টেস্ট লাগে তাই না? তো সেটি এগুলি যদি আমি বারবার খেতে থাকি তাহলে কি হবে? আমাদের শরীরে এখান দিয়ে তো লবণ ঢুকছে, তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে লবণের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আজ আমরা এই জল পর্যন্ত। তো এখানে আমাদের জলটি তো পুরো কোশ্চেনের মাধ্যমেই দেওয়া আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি বলে দিলাম। তাহলে এখান থেকে এই যে কোনো ধরনের কোশ্চেনটি তোমাদের যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তোমরা নিশ্চয়ই করতে পারবে, ঠিক আছে। পরের দিনে আমরা এই খাদ্যতন্ত্র আর এই ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক এটি পড়ব। আর এখানে যে কয়েকটি কোশ্চেন আছে কোশ্চেনগুলিকে আমরা সলভ করব, ঠিক আছে। তাহলে এখন এই পর্যন্ত।